হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শুরুর প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে গত সপ্তাহে আমি একদমই তোমাদেরকে সময় দিতে পারিনি। তার কারণ আমার যেরকমভাবে শরীরটা খারাপ হয়েছিল তার সাথে সাথে প্রচণ্ড কাজের একটু প্রেসার ছিল। যাই হোক, চলে এসেছি আজকের আলোচনা ভিডিওতে আমরা দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে আমাদের কি মনে হচ্ছে। একটি ইভেন্টফুল মাসের মধ্যে আমরা রয়েছি। এই মাসে অনেক ধরনের ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেই ইভেন্টগুলোই বা কী এবং তার ইম্প্যাক্ট বর্তমান মার্কেটে কীরকম পড়ছে, বিভিন্ন স্টকের সাথে তাদের কীরকম আচরণ করছে, সব কিছুই দেখে নেব। তার সাথে সাথে আজকের আলোচনায় আমরা একটি নতুন স্ট্র্যাটেজি সম্বন্ধেও আলোচনা করব, যে স্ট্র্যাটেজি আমি বিগত কয়েকদিন ধরে বারবার ব্যাক টেস্ট করার সাথে সাথে লাইভ মার্কেটেও টেস্টিং করে দেখেছি যে এই স্ট্র্যাটেজি যথেষ্ট ফ্রুটফুল সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবং এই স্ট্র্যাটেজির সাথে সাথে আমরা আজকে রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ কোয়ান্টিটি ম্যানেজমেন্টের ব্যাপারেও কিছুটা আলোচনা করব। ট্রেডার্স, আজকের এই পুরো ভিডিওটি ভালোভাবে দেখো, এখান থেকে দেখে অনেক কিছুই শিখতেও জানতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি করে লাইক করো, আর তার সাথে সাথে বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। তোমাদের লাইক যেমন আমাকে মোটিভেট করে, তার সাথে সাথে তোমরা জানো যে ইউটিউবে আমার ভিডিও সার্কুলেট করে বাকিদেরকে দেখতেও শিখতে সাহায্য করে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওটি দেখে কিছু শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, প্রথমেই বলে দিই যে এই ভিডিও কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। এই ভিডিওতে বলে দেওয়া কোনো স্টক বা শেয়ারের প্রাইস আমি শুধুমাত্র এক্সাম্পল ব্যবহার করার জন্য তোমাদের সাথে আলোচনা করে থাকি। অর্থাৎ কোনো স্ট্র্যাটেজি ভালোভাবে বোঝাতে গেলে আমাকে লাইভ ট্রেডিং সেশন থেকে কোনো একটি লাইভ স্টক বেছে নিতে হবে এবং তার চার্ট অ্যানালিসিস করতে হবে। এই চার্ট অ্যানালিসিসের মাধ্যমে যখন আমি কোনো স্টক তোমাদের সামনে বলে থাকি বা কোনো স্টকের প্রাইস বলি, তখন কিন্তু কোনোভাবেই সেই স্টক আমি রেকমেন্ড করছি না বাইং বা সেলিং করার জন্য। তোমরা যদি কোনো একটি পার্টিকুলার স্টকের মধ্যে বাই বা সেল করতে চাও, অর্থাৎ ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে চাও, তাহলে বেশি করে ভালোভাবে নিজেরা বিশ্লেষণ করো এবং তার সাথে সাথে নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ নিতে পারো। ট্রেডার্স, এবারে আমরা চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করে দেখে নেওয়া যাক বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, অর্থাৎ নিফটি 50 কি সিচুয়েশনে রয়েছে। আমরা যদি প্রথমে ভালোভাবে দেখি যে গত দিনের ট্রেডিং সেশনে কিন্তু নিফটি যথেষ্ট একটি হাই তৈরি করে এবং অল টাইম হাইয়ে বর্তমানে ট্রেড করছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু মার্কেটের মধ্যে একটি আনসার্টেনিটি তৈরি হচ্ছে, ঠিক যেমনটা কিছুদিন আগে অর্থাৎ মাসখানেক আগে আমাদের দেশের যে জেনারেল ইলেকশন চলছিল, সেই ইলেকশনের সময় এরকম একটি সিচুয়েশন তৈরি হয়েছিল। তখন অবশ্য মার্কেট কিছুটা ভোলাটিলিটি কম দেখিয়ে সাইড ওয়েজ চলছিল। তার কারণ প্রচুর পরিমাণে এফআই যারা ফরেন ইনভেস্টার রয়েছেন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেট থেকে তাদের ইনভেস্টমেন্ট উইথড্র করছিল। কিন্তু এইরকম সিচুয়েশনে বর্তমানে দাঁড়িয়ে সেই সমস্ত যারা এফআই রয়েছেন অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা রয়েছেন, তারা কিন্তু বেশি বেশি করে বাইং করছে এবং তাদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে আমাদের ডোমেস্টিক মার্কেটের মধ্যে। এর ফলেই কিন্তু মার্কেটে একটি বুলিশ টেন্ডেন্সি দেখা যাচ্ছে। কিন্তু এরকম সিচুয়েশনে দাঁড়িয়েও বিভিন্ন বিশেষজ্ঞ মহলে যেটা খবর পরিষ্কারভাবে বিভিন্ন নিউজ চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে কিন্তু একটি কারেকশন বা ক্র্যাশ আসতে পারে। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একটি ইভেন্টফুল মাসের মধ্যে, যে মাসে আমরা ইউনিয়ন পূর্ণ বাজেট আমরা দেখতে পাবো এবং তার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বড় স্টক তাদের কোয়ার্টার রেজাল্ট সামনে নিয়ে আসছে। এর ফলে প্রত্যেকটি স্টকের মধ্যেও একটি বড় লেভেলের হালচাল আমরা দেখতে পাচ্ছি, উথাল পাথাল দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে সেই সমস্ত স্টকগুলো ইন্ডেক্সের মধ্যে ভালো রকমের ওয়েটেজ থাকার জন্য ইন্ডেক্সকেও সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একটি আনসার্টেনিটির আবহাওয়া তৈরি হচ্ছে, যেখানে কি ঘটবে সেটা আমরা কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারছি না বা বুঝতে পারছি না, বিশেষজ্ঞ মহল যেখানে বলছে যে মার্কেট ক্র্যাশ আসতে পারে অথবা কারেকশান আসতে পারে, এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ঠিক ক্র্যাশ আসবে না। আসলে যেটা আসবে সেটি হচ্ছে কুলডাউন বা কারেকশান, এবং সেই কারেকশানের পরিমাণ কিন্তু যথেষ্ট বড় হবে। অর্থাৎ
আমার ধারণা প্রায় 1000 থেকে 2000 পয়েন্টের একটি কারেকশান আসার সম্ভাবনা রয়েছে। মার্কেটের যদি সিচুয়েশনের দিকে তাকিয়ে দেখি তাহলে পরপর কতগুলো রেজিস্ট্যান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সর্বনিম্ন রেজিস্ট্যান্স কিন্তু 23,000-এর লেভেলে রয়েছে। সুতরাং এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে মার্কেট 23,000 চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা রয়েছে। এখন মার্কেটে যদি কারেকশন বা কুলডাউনের সিচুয়েশন তৈরি হয় তাহলে সুইং ট্রেডারদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা সুইং ট্রেড প্র্যাকটিস করে থাকি, তাদের মধ্যে একটা চিন্তার সম্ভাবনা সবসময় তৈরি হয়। কারণ আমরা ক্যাশে ট্রেড করে থাকি। যখনই মার্কেট নিচে সাস্টেন করা শুরু করবে আমাদের কিন্তু ক্যাশ এনগেজ হয়ে যাবে, আমরা কোনোভাবেই সেখান থেকে প্রফিট বুক করতে পারবো না। সেক্ষেত্রে সর্বদা সব সময় আমাদেরকে স্টপ লস মেনটেন করে চলার যে যুক্তি সেটি অবশ্যই মেনে চলতে হবে। এবং তার সাথে সাথে আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ কোয়ান্টিটি সাইজ ডিফাইন করা, যার ফলে কিন্তু আমরা আমাদের ট্রেড খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকে যে তোমাদের সাথে নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, সেই স্ট্র্যাটেজি হচ্ছে মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি। আমরা মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজির মধ্যে বারবার ব্যাক টেস্ট করেছি এবং কিছু লাইভ ট্রেড করে আমি দেখেছি যে এই মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ডে ক্যান্ডেল ফ্রেমওয়ার্কে খুব ফ্রুটফুল একটি রেজাল্ট দেয়। এবং এই মুভিং অ্যাভারেজ অনেকেই অনেক রকমের মুভিং অ্যাভারেজ নিয়ে বিভিন্ন রকম বিশেষজ্ঞরা বিভিন্ন রকমের মতবাদ দিয়ে থাকেন, কিন্তু আমি পার্টিকুলার সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে 44 এই মুভিং অ্যাভারেজকেই বেশি প্রেফারেন্স দিয়ে থাকি বা দিচ্ছি। তার কারণ আমি নিজে এর থেকে কিছুটা লাভবান হয়েছি এবং আগামী দিনে আমি আমার যে সমস্ত আদার স্ট্র্যাটেজিগুলো রয়েছে তার সাথে এই 44 মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজিও ব্যবহার করে ট্রেড প্র্যাকটিস করব এবং ছোট ছোট প্রফিট কোয়ান্টিটি ম্যানেজমেন্টের সাথে সাথে মেনটেন করে নিজের কাছে আমার যে জেনারেল ট্রেডিং অ্যাকাউন্ট সেখানে আমি রিফ্লেক্ট করব। এখন আমি যদি নিফটির এই চার্টের মধ্যেই বর্তমানে SMA 44 সেট করি, তোমরা দেখো ব্লু লাইনটি হচ্ছে 44 SMA বা 44 মুভিং অ্যাভারেজের যে লাইন। মুভিং অ্যাভারেজ বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মার্কেটে প্রাইসের সাথে সাথে একটি অ্যাভারেজ লাইন নিচের দিকে চলতে থাকে, এটি একটি ইন্ডিকেটর। সাধারণত অনেকেই বলে থাকে বা এটিও খুব সত্যি বাস্তব কথা যে এই ধরনের মুভিং অ্যাভারেজ একটু ল্যাগিং হয়, অর্থাৎ প্রাইস তার মোমেন্টাম জেনারেট করার পরে এই মুভিং অ্যাভারেজ তৈরি হয় এবং মুভিং অ্যাভারেজের ওপর রিফ্লেক্ট করে ট্রেড করতে অনেকটা দেরি বা ল্যাগিং তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই আমি ডে ফ্রেমওয়ার্কের মধ্যে, বড় ফ্রেমওয়ার্কের মধ্যে কাজটা করার জন্য বেছে নিয়েছি এবং আমি পাস্ট রেজাল্ট থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আলোচনা ভিডিওতে এটাই জানাতে চাইছি যে 44 মুভিং অ্যাভারেজ সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ডে ফ্রেমওয়ার্কে খুবই কার্যকর। এবারে কিভাবে কাজ করব, কোথায় এন্ট্রি নেব, কোথায় এক্সিট করা উচিত, মুভিং অ্যাভারেজের বিশেষত্ব কি, এগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমত আমি যদি এই ইন্ডেক্স চার্টের মধ্যে এই বর্তমানে এই সামনে যে চার্টটা রয়েছে এই চার্টের মধ্যে যদি মুভিং অ্যাভারেজকে ফলো করে দেখি, তাহলে যখনই রাইজিং মুভিং অ্যাভারেজের মধ্যে স্টকের প্রাইস বা ক্যান্ডেল সাপোর্ট নেবে, তখন সেই সাপোর্ট ক্যান্ডেলের হাইয়ের ওপরে আমরা এন্ট্রি নেব আর ওই সাপোর্ট ক্যান্ডেলের যে লো সেই লোর নিচে আমরা আমাদের স্টপ লস মেনটেন করব। অর্থাৎ এন্ট্রি অলওয়েজ অন দ্য হাই অ্যান্ড স্টপ লস শুড বি অন দ্য লো। এখন এবং সবথেকে ইম্পর্টেন্ট, মুভিং অ্যাভারেজ যেন অবশ্যই রাইজিং হয়, অর্থাৎ ওপর দিকে হয়, কখনোই ফলিং মুভিং অ্যাভারেজে বা সাইডওয়েজ যে মুভিং অ্যাভারেজ সেই মুভিং অ্যাভারেজের মধ্যে কিন্তু আমরা আমাদের এই ট্রেড প্র্যাকটিস কখনোই করব না। কারণ এটা আমাদের জন্য নয়, বিগিনার্সদের জন্য নয়, এটা এক্সপার্টদের জন্য। কারণ এখানে ট্রেড করলে অনেক সময়তেই কিন্তু স্টপ লসের সম্ভাবনা বেশি থাকে, এর ফলে শুধু শুধু আমাদের স্টপ লস হিট করবে এবং আমরা আমাদের ক্যাপিটাল আস্তে আস্তে লুজ করব। এখন মুভিং অ্যাভারেজ যখন আপ ট্রেন্ডে থাকবে অর্থাৎ রাইজিং থাকবে, যেমন ধরা যাক এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি, দেখো এই যে ক্যান্ডেলটি রয়েছে অর্থাৎ যে ক্যান্ডেলে মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে, এই ক্যান্ডেলের যে হাই আমি মার্ক করে একবার দেখিয়ে দিই। এই ক্যান্ডেলের হাইয়ে আমি আমার এন্ট্রি নেব, এই ক্যান্ডেলের হাইয়ে আমাদের এন্ট্রি হবে এবং এই ক্যান্ডেলের যে লো, এই ক্যান্ডেলের লোয়ে আমাদের স্টপ লস হবে। অর্থাৎ এই ক্যান্ডেলের হাইয়ে যখন কোনো ট্রেড শুরু করবে তখন আমাদের এন্ট্রি হবে এবং অ্যাকর্ডিংলি 1:2, 1:3 দরকার পড়লে আমরা আস্তে আস্তে স্টপ লস ট্রেল করতে করতে এগিয়ে যাব এবং স্টপ লস ট্রেল করতে করতে আমাদের যতটা সম্ভব প্রফিট
ক্যাপচার করা ততটা প্রফিট আমরা ক্যাপচার করব। এটা ইন্ডেক্সের চার্টের মধ্যে আমি উদাহরণ দিয়ে দেখালাম। ইন্ডেক্সের চার্টের মধ্যে উদাহরণ দেওয়ার জন্য মানে কোনোভাবে এটা মিসকনসেপ্ট তৈরি হবে যেন না হয় যে ইন্ডেক্সের মধ্যে আমি ডাইরেক্ট কোনো ট্রেড করতে তোমাদেরকে বলছি, কারণ আমি কোনোভাবেই কোনো ট্রেড করার সাজেশান দিচ্ছি না। কোনো রকম স্টক প্রাইস নিয়ে যেগুলো আলোচনা করব এখন, সেই স্টক প্রাইসগুলো বা স্টকের নামগুলো কখনোই আমি রেকমেন্ড করছি না। এগুলো শুধুমাত্র বোঝানোর জন্য লাইভ চার্টের সহায়তা যদি আমি না নিই, কোনো একটি লাইভ পার্টিকুলার স্টকের নাম যদি না বেছে নিই এবং সেই স্টকটিকে যদি ডে ফ্রেমওয়ার্কের মধ্যে চার্ট অ্যানালিসিস না করি, তাহলে কোনোভাবেই আমার এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা সম্ভব হয়ে উঠবে না বা তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারবো না। এই কারণেই আমার এই স্টক বেছে নেওয়া। এখন যদি আমরা আমাদের এই 44 মুভিং অ্যাভারেজের উপর ভিত্তি করে স্টক সিলেকশন করি, তাহলে কিভাবে করব? প্রথমত আমাদের উচিত নিফটি 50 বা নিফটি 500 স্টকগুলোর ওপরে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি চার্টগুলো দেখা এবং এই মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটাকে অন করে রেখে কখন আমাদের এই মুভিং অ্যাভারেজ ওই ক্যান্ডেলের সাথে সাপোর্ট নিচ্ছে সেটাকে বের করা। এখন এটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস, যে 500টি স্টক বা 50টি স্টক বা 200টি স্টককে একটা একটা করে দেখা একটা অনেকটা সময়ের ব্যাপার। কারণ এই ধরনের স্ট্র্যাটেজি সাধারণত অফিস গোয়ার্স বা যারা মেন স্ট্রিম কাজের সাথে যুক্ত তাদের জন্যই এই ধরনের মুভিং অ্যাভারেজ খুব ফ্রুটফুল হয়ে থাকে। সারা দিনের শেষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় বের করে এই মুভিং অ্যাভারেজ একবার সেট করে নাও, স্টকগুলোকে স্ক্যান করে নাও, যে স্টকের মধ্যে আমার এন্ট্রি তৈরি হচ্ছে সেখানে আমি আমার জিডিটি ক্রিয়েট করে রেখে দেবো। পরের দিনে যখনই ট্রেড শুরু হবে আমার জিডিটি আইদার হিট করবে অথবা জিডিটি হিট করবে না। এর ফলে সারাদিন আমাকে টার্মিনালের সামনে বসে থাকা, বারবার মোবাইল খুলে দেখা, এগুলো করার প্রয়োজন পড়বে না। তো এখন স্টক আমরা তাহলে কীভাবে শর্টিং করব? এই স্টক শর্টিংয়ের জন্য আমি বেশ কয়েকটি স্কিনার ঘেটে বিভিন্নভাবে খুঁজে আরও অনেক কনসেপ্ট, তার সাথে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি একটি স্পেশাল আমার মতো করে একটি স্কিনার বানিয়েছি। সেটি স্কিনারটি যদি আমি তোমাদেরকে উপরে দেখাই, আমি এখানে তোমাদেরকে বলবো যে ভিডিও পজ করো, স্ক্রিনশট নাও, প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না যে এই স্ক্রিনারটাকে শেয়ার করার জন্য, কারণ এর আগেও আমি বিভিন্ন জিনিস শেয়ার করে দেখেছিলাম, আমার যে মাদার কপি সেটিই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমি এই স্টক বা এই স্ক্রিনার তোমাদের সাথে শেয়ার না করে জাস্ট এটাকে পজ করো, এখান থেকে তোমরা নিজের মতো করে নিজেরাই বানিয়ে নাও। এখানে দুটো জিনিস তোমাদেরকে বলে দেবো যে এখানে আমি একটি কিন্তু প্যারামিটার রেখেছি যেটিকে আমি ইনঅ্যাক্টিভ রেখেছি। দেখো এটি একটি এবং এটি একটি। প্রথমটি হচ্ছে যে লাস্ট 3 দিনের লো থেকে কোনোভাবে যেন প্রাইস ওপর দিকে ইএমএকে 44 এমএকে ক্রস না করে, অর্থাৎ আমরা ক্রস ওভার কোনো প্রাইসের ক্ষেত্রে কখনোই 44-এর সাপোর্ট নিক বা না নিক আমরা কিন্তু এন্ট্রি নেব না, আমাদের কোনো ট্রেড প্ল্যান সেখানে হবে না। এটা একটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি এখানে আরেকটা প্যারামিটার অফ করে রেখেছি যেটিকে আমি দেখিয়েছিলাম যে শর্টিংয়ের ক্ষেত্রে তো আমরা সাধারণত শর্ট করার কোনো প্রবণতা নেব না, আমরা বুলিশ টেন্ডেন্সি যে সমস্ত স্টকের মধ্যে দেখাচ্ছে অর্থাৎ বুলিশ ট্রেন্ডের মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র বাইংয়ের ওপরেই ফোকাস করব। এখানে যখন এই প্যারামিটারগুলো অ্যাক্টিভ করে আমি এটিকে রান করব তখন কিন্তু আমার কাছে কিছু লিস্ট উঠে আসবে, যে লিস্টে আমি কতগুলো স্টক দেখতে পাবো যে কোন স্টকগুলোর ওপরে কীরকম কী কাজ করা যায়। আমি যদি এই স্টকগুলোকে একবার পুনরায় রান করি, এই স্ক্রিনার কোনো টেকনিক্যাল ইস্যু বশত এই মুহূর্তে চার্টিংয়ের মধ্যে কোনো রকম স্ক্যান পারফর্ম করছে না। আমি বারবার যেটা চেষ্টা করলাম তোমাদের সামনে একবার দেখাচ্ছি, আমি এর আগে আমার যে সুইং ট্রেডিংয়ের জন্য যে স্ক্যানার সেখানে দেখো কোনো স্টক স্ক্যান হচ্ছে না। আমি যদি 52 উইক হাই এই ব্রেকআউট স্টকগুলোকে একবার স্ক্যান করে দেখি তাহলে সেখানেও কিন্তু আমার কোনো স্টক স্ক্যান হচ্ছে না। সুতরাং এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যে দুটি স্টক পেয়েছিলাম আমার এই চার্টিংয়ের স্ক্রিনার থেকে, সেই স্টক দুটি আমি তোমাদের সামনে এখানে একবার জাস্ট ওপেন করে দেখাচ্ছি। প্রথম পেয়েছিলাম আমি জেএসএল। তোমরা কিন্তু স্ক্রিনশট নেবে, পজ করে স্ক্রিনশট নেওয়ার পর সেটাকে তৈরি করবে নিজেদের মতো করে, চার্টিংটাকে আরও নিজের মতো করে প্যারামিটার যোগ করতে পারো, প্যারামিটার আউট করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। মার্কেট ক্যাপ লাগাতে পারো, ভলিউম লাগাতে পারো, ডেলি ভলিউম, উইকলি ভলিউম, অ্যাজ ইট ইজ তোমাদের ইচ্ছে মতো। আমি কিন্তু আমার এই প্যারামিটারগুলো সেট করে যে স্টকগুলো পেয়েছি তার মধ্যে দুটি স্টক মেনলি পেয়েছি। একটি হচ্ছে জেএসএল। তোমরা যদি ফলো করে দেখো এই যে আপট্রেন্ডিং আপওয়ার্ড মোমেন্টাম রয়েছে এমন একটি
44 MA-তে এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে, এবং সাপোর্ট নেওয়ার ফলে যেটি হওয়ার কথা সেটি হচ্ছে যে আমরা আমাদের নিয়ম অনুযায়ী, নর্মাল নিয়ম অনুযায়ী, যেটা আমরা 44 MA-এর ক্ষেত্রে দেখলাম, যে এর হাই আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এবং এর যে লো রয়েছে সে লো আমাদের স্টপ লস হবে। আমরা এইভাবেই কিন্তু ট্রেড প্ল্যান করব। এখন কোয়ান্টিটি কি হবে, আমরা কতটা কোয়ান্টিটি এখানে নেব, সেই ব্যাপারেই কিন্তু কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, এবং সেখান থেকেই চলে আসছে রিস্ক ম্যানেজমেন্টের ফ্যাক্টর। এই রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, জেএসএল এর সাথে সাথে যে দ্বিতীয় স্টক আমি পেয়েছিলাম সেই স্টকটি হচ্ছে নান আদার দ্যান আইআরসিটিসি। তোমাদের একবার দেখিয়ে নিই। আইআরসিটিসির মধ্যেও কিন্তু একইভাবে 44 MA-তে সাপোর্ট নিয়ে স্টক ওপর দিকে যাচ্ছে, এবং এই 44 কিন্তু দেখো ভালোভাবে ফলো করো, এটি কিন্তু সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে রয়েছে, অর্থাৎ সাইডওয়েজ যে এর এমএ মুভিং অ্যাভারেজ চলার ফলে আমরা কিন্তু একটু সতর্ক থাকবো এই ধরনের ট্রেড প্ল্যান করার আগে। এখন এই ট্রেড প্ল্যান করার জন্য আমাদেরকে যেটি মেন করতে হবে সেটি হচ্ছে আমাদের কোয়ান্টিটি সাইজ বা আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট সেটিকে ঠিকভাবে নির্ধারণ করতে হবে। আমি এই কোয়ান্টিটি সাইজ নির্ধারণ করার জন্যই একটি এক্সেল শিট, বা বর্তমানে এটিকে আমি গুগল শিটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, এটি আমিও কোনো এক আমার মেন্টরের কাছে দেখেছিলাম। তারপর সেখান থেকে আমি আমার মতো করে কয়েকটি প্যারামিটার আরও যোগ করে এখানে আমার মতো করে ডিফাইন করেছি। যেমন আমি যদি টোটাল 1 লাখ ক্যাপিটাল, আমি বলছি না যে এত অ্যামাউন্টই করতে হবে, এটি আমি উদাহরণের জন্য শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য তোমাদের সাথে শেয়ার করছি। ধরে নিচ্ছি যে আমি কোনো একটি পার্টিকুলার স্টকে ট্রেড করার জন্য 1 লাখ ক্যাপিটাল ইউজ করব, এবং আমি সর্বাধিক 15 বার কনজিকিউটিভ যদি লস করি তাহলে সর্বাধিক 30,000 পর্যন্ত আমি লস করতে পারি, অর্থাৎ আমার স্টপ লস হিট হতে পারে। সেক্ষেত্রে প্রতিটি ট্রেডে 15 বার যদি আমি লস করি তাহলে পার ট্রেডে আমার কি হবে, 2,000 টাকা লস হবে। 2,000 টাকা কেন লস হবে, দেখো এখানে ম্যাক্স লস ডিভাইডেড বাই 15, ম্যাক্সিমাম লস হচ্ছে এটা, তাকে আমি 15 দিয়ে ভাগ করব, প্রতিটা ট্রেডের জন্য 2,000 করে আমার লস হচ্ছে। এখন প্রতিটা ট্রেডে যদি 2,000 করে লস হয় তাহলে আমার ক্ষেত্রে সব কি হতে পারে, এবার দেখো আমার কোয়ান্টিটি কীভাবে আমরা ডিফাইন করব। এখানে তাহলে আমরা প্রথমত এই ব্লু যে ঘরগুলো রয়েছে এগুলোতে হাত দেবো না, এগুলো অটোমেটেড বা অটো পপুলেটেড ফর্মুলা সেট করা রয়েছে। আমরা আমাদের ক্যাপিটাল এখানে নিজের মতো করে নির্ধারণ করব। আমরা আমাদের লস, সর্বাধিক লস 15টি ট্রেডের ক্ষেত্রে কতটা হতে, মানে কনজিকিউটিভ 15 বার আমি যদি স্টপ লস হিট করি তাহলে আমি কতটা পর্যন্ত লস সাফার করতে পারি সেটা নির্ধারণ করব। আমি আমার এন্ট্রি পয়েন্ট চার্ট থেকে নির্ধারণ করব, স্টপ লস অ্যাকর্ডিংলি এখানে আমি সেট করেছি। যদি আমরা যেটা করে থাকি স্টপ লসের ক্ষেত্রে, যে এন্ট্রি ক্যান্ডেলের লো স্টপ লস হিসেবে ব্যবহার করি। বিভিন্ন স্টকের বা বিভিন্ন স্ট্র্যাটেজির ক্ষেত্রে বিভিন্ন রকম ব্রেকআউট স্টক যখন হয় তখন অনেক বড় ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য আমরা স্ট্যান্ডার্ড 5% অথবা 10%, অনেকেই বলে থাকেন 10% বাফারিংয়ের জন্য আমরা স্টপ লস ইউজ করি। আমি কিন্তু বাফারিংয়ের জন্য 5.5% স্টপ লস মেনটেন করি। 5% স্টপ লস মেনটেন, এখানেও কিন্তু আমি একইভাবে দেখাচ্ছি স্ট্যান্ডার্ড এসএল 5.5। এখন আমার যে এন্ট্রি পয়েন্ট সেটার উপরে ক্যালকুলেশন হয়ে আমার এখানে স্টপ লসের যে পরিমাণ অর্থাৎ ইউনিট সেটি নির্ধারণ হবে, এবং স্টপ লসের অ্যামাউন্ট যেটা আমি নির্ধারণ করব সেটি হচ্ছে এই আমার এন্ট্রি যে লেভেল সেই লেভেল থেকে এটিকে মাইনাস করব, অটোমেটিক্যালি এখানে আমার স্টপ লসের চলে আসবে, এবং এই দুটি সম্পূর্ণরূপে অটো পপুলেটেড। দেখা যাক, আমি যদি এখন আমাদের এই পুরনো চার্টের ক্ষেত্রেই দেখি, যে এখানে ধরে নিচ্ছি যে এটা আমার এন্ট্রি পয়েন্ট, এবং ধরে নিচ্ছি যে এটি আমার এক্সিট পয়েন্ট, স্টপ লস পয়েন্ট। তো এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1059.45। এখন দেখা যাক আমরা কত দেখলাম, 1059.45, 1059.45 যেই দিলাম আমাদের কিন্তু স্টপ লস হয়ে গেল 58.27। তাহলে আমরা এখানে কি করব, এখানে সিম্পল আমরা একটা নর্মালি ক্যালকুলেশন করব, দিস মাইনাস দিস, স্টপ লস হয়ে গেল আমাদের 1,001.18 হতে পারে, অথবা আমাদের চার্ট অনুযায়ী এখানে কত ছিল 1022.25। আমরা এখানে কিন্তু 10.25
এটাও কিন্তু ব্যবহার করতে পারি। আমি ধরে নিচ্ছি 5.5 আমার সুবিধের জন্য বেস্ট। তাহলে সেক্ষেত্রে আমার কোয়ান্টিটি কত হচ্ছে 34, আমার ক্যাপিটাল ওয়ান টাইম কত ইউজ হচ্ছে 36,363, মানে অ্যাপ্রক্স 36,500। তাহলে আমার 1,00,000 ক্যাপিটাল আমি নিয়ে চিন্তাভাবনা করছি ট্রেড করব, কিন্তু ইনিশিয়ালি আমি কতটা ইউজ করলাম 36.5। বাকি ক্যাপিটাল কিন্তু আমার মধ্যে সংরক্ষিত থাকলো। কোনো কারণে যদি স্টপ লস হিট করে আমি ম্যাক্সিমাম 2,000 পর্যন্ত লস করব, এবং যখনই ট্রেড ওপর দিকে ইনিশিয়েট করবে, মোমেন্টাম নেবে, আমি অ্যাকর্ডিংলি আমার ক্যাপিটাল তো রয়েছে, আমি সেই ক্যাপিটাল আবার পুনরায় পিরামিডিং করতে করতে এগিয়ে যাব এবং স্টপ লস ট্রেল করব, যার ফলে খুব সুন্দরভাবে আমার রিস্ক ম্যানেজমেন্ট হবে, কোয়ান্টিটি সাইজ নিজের ম্যানেজে থাকবে, এবং ট্রেড নেওয়ার পরে আমার হাতও কাঁপবে না, কপালে ঘাম আসবে না, নাকও ঘেমে যাবে না। বোঝাতে পারলাম পুরো এই ব্যাপারটা? এইভাবে কিন্তু আমাদের কোয়ান্টিটি সাইজ ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে রিস্ক ম্যানেজমেন্টের কথাটা মাথায় রাখতে হবে। সে যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করি না কেন, যে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রেই, যে কোনো ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রেই আমি কিন্তু এই ধরনের কোয়ান্টিটি সাইজ মেনটেন করার চেষ্টা করি। ট্রেডার্স, তোমাদের সুবিধার জন্য আমি এটিকে একটু জুম আউট করে দিয়েছি। এখন তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের মতো করে এটিকেও তৈরি করে নাও। এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি ফর্মুলা কোথায় ইউজ হচ্ছে, তোমরা সেভাবে এটাকে মেনটেন করো। এবং এই গ্রিন ফিল্ড দুটি কখনোই কোনোভাবে তোমরা এন্ট্রি করবে না, কোনো রকম ইনপুট দেবে না। এই সিয়ান ঘর দুটিতে এবং এই ঘর দুটিতে কোনো রকম ইনপুট দেবে না। শুধুমাত্র ইনপুট দেওয়ার জন্য তোমরা নিজেদের মতো করে ক্যাপিটাল চেঞ্জ করতে পারো। তোমাদের সর্বাধিক লস নেওয়ার ক্ষমতা পরপর 15টি ট্রেডের ক্ষেত্রে কত, সেটা চেঞ্জ করতে পারো। আর এন্ট্রি আর স্টপ লস তোমরা চেঞ্জ করবে। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানে শেষ করব। পুরো ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি তোমরা কিছুটা শিখতে পারো, তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর তার সাথে সাথে বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। তোমাদের একটি লাইক যেমনটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও সার্কুলেট করতে সাহায্য করে, একইভাবে বাকিদেরকে দেখতে ও শিখতেও সাহায্য করে। ট্রেডার্স, অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমি তোমাদের কাছে পুনরায় ক্ষমা চেয়ে নিচ্ছি যে লাস্ট উইকে আমি একদমই তোমাদেরকে সময় দিতে পারিনি, প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম। আর এখানে খুব ইম্পর্টেন্ট একটি কথা তোমাদেরকে বলে রাখি, যে এইরকম একটি মার্কেটের সিচুয়েশনে যেখানে এরকম ইভেন্টফুল মাসের মধ্যে আমরা রয়েছি, সেই মাসের মধ্যে কিন্তু যখন তখন মার্কেটের মধ্যে কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত ক্যাশ এনগেজ না করে, রিস্ক ম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো করে হেলদি ট্রেড ইনিশিয়েট করার চিন্তা ভাবনা রাখো, এবং বেশি বেশি করে শেখো, বেশি বেশি করে শিখে বেশি বেশি করে অ্যানালিসিস করো, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো পদক্ষেপ নেবে। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।